সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত অনার্স তৃতীয় বর্ষের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি কোর্সের তৃতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তাজুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ এবং বৈশ্বিকভাবে খুবই আলোচিত একটি বিষয়। সেটা হচ্ছে ডিসআর্মামেন্ট বা নিরস্ত্রীকরণ। আমরা নিরস্ত্রীকরণ শব্দটার সাথে কম বেশি সবাই পরিচিত। আজকে একটু বিস্তারিত আলোচনায় যাব। শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি একটা ইমেজের মধ্যে অনেকগুলো অস্ত্রের আগুনে লেলিহান শিখা দেখা যাচ্ছে। আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে অনেকগুলো অস্ত্র। এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে অস্ত্র নিরস্ত্রীকরণ বা অস্ত্র হ্রাসকরণ বা অস্ত্র সীমিতকরণ বিষয়টা এখানে আমি প্রতিভাত করার চেষ্টা করেছি। তাহলে তোমরা বুঝতেই পেরেছো, নিরস্ত্রীকরণ মানে হচ্ছে অস্ত্র সীমিতকরণ, অস্ত্র হ্রাসকরণ, অস্ত্র শূন্যকরণ, যে কোনোটাই বলতে পারি। তাহলে আমরা একটু সংজ্ঞায় যাই। হোয়াট ইজ ডিসআর্মামেন্ট, নিরস্ত্রীকরণ কি সে সম্পর্কে একটু স্লাইডে কি আছে আমরা দেখে নিচ্ছি। Disarmament is the act of reducing, limiting or abolishing weapons. কথাটা আমি একটু আগেই বলেছি যে নিরস্ত্রীকরণ হচ্ছে অস্ত্র হ্রাসকরণ, অস্ত্র সীমিতকরণ এবং অস্ত্র বিলুপ্তিকরণ। Disarmament generally refers to countries' military or specific types of weaponry. সামরিক বাহিনীর যে সমস্ত অস্ত্রগুলো আছে সেগুলো সীমিতকরণের বিষয়টা নিরস্ত্রীকরণের অন্তর্ভুক্ত। Disarmament is often taken to mean total eliminations of weapons of mass destruction such as nuclear weapons. পরমাণু অস্ত্র সহ গণবিধ্বংসী যে কোনো অস্ত্রের সীমিতকরণ বা ধ্বংসকরণ অথবা বিলুপ্তিকরণের প্রক্রিয়াটা হচ্ছে নিরস্ত্রীকরণ। তাহলে আমরা শাব্দিকভাবে যেটা বুঝছি সেটা হচ্ছে নিরস্ত্রীকরণ মানে হচ্ছে অস্ত্র সীমিতকরণ, অস্ত্র হ্রাসকরণ অথবা অস্ত্র বিলুপ্তিকরণ। কিন্তু যদি ভূৎপত্তিগত বা অর্থগত দিক থেকে আর একটু গভীরে যায় তাহলে বুঝবো নিরস্ত্রীকরণ মানে হচ্ছে একটা রাষ্ট্রের টোটাল সামরিক যে বাহিনী আছে, সামরিক বাহিনী সহ সামরিক সরঞ্জাম সহ সমস্ত সামরিক বিষয়গুলোকে সীমিতকরণ বা হ্রাসকরণ যে প্রক্রিয়া সেটাকে নিরস্ত্রীকরণ হিসেবে আমরা সংজ্ঞায়িত করতে পারি। তাহলে আমরা সামনের দিকে যাই, কি দেখি কি আছে। আমাদের মূল ফোকাসটা হচ্ছে বর্তমান বিশ্বে নিরস্ত্রীকরণের পথে যে সমস্ত বাধাগুলো আছে, যে সমস্ত অন্তরায়গুলো আছে সেগুলো আমরা একটু আলোচনা করব। আমরা ইমেজে দেখছি যে যাতায়াতের পথে একটা বিশাল পাথর, বিশাল একটা শিলা বাধা সৃষ্টি করেছে। এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে অবস্টিকলস টু সাকসেস অফ ডিসআর্মামেন্ট, নিরস্ত্রীকরণের পথে যে সমস্ত বাধাগুলো আছে সেগুলো আমরা একটু দেখব। দেখা যাচ্ছে একটা মিসাইল সিস্টেম, একটা মিসাইল প্যাড থেকে লঞ্চ করা হচ্ছে, আর একটি মিসাইল রেডি করা আছে। নিরস্ত্রীকরণ কেন হচ্ছে না বা নিরস্ত্রীকরণ কেন আমরা সফলভাবে নিরস্ত্রীকরণটা করতে পারি না, এর পেছনে যে সমস্ত কারণগুলো রয়েছে সেগুলো আমরা একটু আলোচনা করব। আমরা দেখছি প্রথম যে কারণে নিরস্ত্রীকরণ হয় না সেটা হচ্ছে ন্যাশনাল ডিফেন্স সিস্টেম। প্রত্যেক রাষ্ট্রের কিছু সামরিক প্রতিরক্ষার কিছু নীতিমালা থাকে। ওই নীতিমালার আলোকে ওই রাষ্ট্রের সামরিক বাহিনী, সামরিক সরঞ্জাম সমস্ত কিছু করা হয়, সাজানো হয়। তো নিরস্ত্রীকরণের পথে প্রথম যে বাধাটা আমরা দেখছি সেটা হচ্ছে ন্যাশনাল ডিফেন্স সিস্টেম বা প্রতিরক্ষা ব্যবস্থা। প্রত্যেক রাষ্ট্রের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেই প্রতিরক্ষা ব্যবস্থার কারণে নিরস্ত্রীকরণ সম্ভব হয় না। এটা একটু ব্যাখ্যায় গেলে এরকম হয়, প্রত্যেক রাষ্ট্র তার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য একটা মিলিটারি বাহিনী গঠন করেন, সামরিক সরঞ্জাম থাকে, তারপর বিভিন্ন বাহিনী থাকে,
এখন কোনো কারণে যদি বৈশ্বিক চাপে অথবা আন্তর্জাতিক আইনের কারণে যদি ওই রাষ্ট্রে নিরস্ত্রীকরণ হয় বা সেনাবাহিনীর সীমিতকরণ হয়, তাহলে ওই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রশ্নের সম্মুখীন হতে পারে, বা স্বাধীনতা সার্বভৌমত্ব অনেক সময় বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার বিষয়টা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। উদাহরণস্বরূপ আমাদের প্রতিবেশী দেশ ভারত, বিশাল ভূখণ্ড, তাদের জায়ান্ট মিলিটারি, বিশাল সেনাবাহিনী আছে, এবং মাল্টি কালচারাল যে দেশ, ওই দেশেও অনেকগুলো এথনিক গোষ্ঠী আছে, আবার তাদের অনেক স্বাধীনতাকামী বিভিন্ন সংগঠন আছে, অনেক প্রভিন্সের মধ্যে স্বাধীনতার দাবিতে আন্দোলনও চলছে। তো এই সমস্ত রাষ্ট্র যদি নিরস্ত্রীকরণ হয়, অস্ত্র সীমিতকরণ হয়, সেনাবাহিনী যদি কমিয়ে আনা হয়, তাহলে একটা সময় গিয়ে দেখা যাবে হয়তোবা ওই স্বাধীনতাকামী রাজ্যগুলো স্বাধীনতার জন্য আন্দোলন করবে, তাদের রাষ্ট্রের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে না, যে কোনো সময় অনেকগুলো রাষ্ট্র স্বাধীন হয়ে যেতে পারে ওখান থেকে। এই সমস্ত কারণে নিরস্ত্রীকরণটা সম্ভব হয় না। অথবা যদি আমরা যদি বলি মধ্যপ্রাচ্যের ইরান, ইরান নিরস্ত্রীকরণের বিষয়টা সারা পৃথিবীতে এখন খুবই গুরুত্ব সহকারে দেখছে, কিন্তু ইরান বারবার বলছে তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা যে মিসাইল সিস্টেম, তাদের যে ডিফেন্স সিস্টেম, সেগুলো পরিচালিত করছে, লঞ্চ করেছে। বহিঃশত্রু আক্রমণ থেকে প্রত্যেক দেশকে রক্ষা করার অধিকার রয়েছে আন্তর্জাতিক আইন অনুযায়ী, সেই আইনের আলোকে তারা তাদের রক্ষা ব্যবস্থা সাজিয়েছে। সুতরাং এখানে নিরস্ত্রীকরণের বিষয়টা খুবই গৌণ। তাহলে আমরা বুঝলাম যে ন্যাশনাল ডিফেন্স সিস্টেমের কারণে নিরস্ত্রীকরণ সম্পূর্ণভাবে সম্ভব নয়। আমরা দেখছি যে এখানে দাবা খেলার কিছু যে গুটিগুলো আছে, এর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি, একজন দাঁড়িয়ে আছে আর বাকি সবাইকে সে ফেলে দিয়েছে। এর মাধ্যমে আমরা বুঝলাম যে এই যে রিজনাল ডমিনেন্স প্রায়োরিটি, বর্তমান বিশ্বে আঞ্চলিক যে আধিপত্য সেটা অনেক বড় হয়ে দেখা দিচ্ছে। অনেক সময় আঞ্চলিক যে শক্তিশালী রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্রগুলো তার প্রতিবেশীদের সাথে বন্ধুভাবাপন্ন আচরণ করে না। বন্ধুভাবাপন্ন আচরণ না করার কারণে, প্রতিবেশীকে বন্ধু হিসেবে না নিতে পারার কারণে জায়ান্ট যে রাষ্ট্রগুলো আছে, যে রাষ্ট্রগুলো মিলিটারি অর্থনীতি দিক থেকে অনেক বড়, সেই রাষ্ট্রগুলো সাথে পাল্লা দিতে গিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলো অস্ত্রীকরণ বা অস্ত্র শস্ত্র সজ্জার যে বিষয়টা, অস্ত্র বাড়ানোর যে প্রক্রিয়া, সেটার দিকে মনোনিবেশ করে। অকারান্তে বড় রাষ্ট্র তাদের বৈশ্বিকভাবে তাদের আধিপত্য টিকিয়ে রাখার জন্য, প্রতিবেশীদেরকে গায়েল করার জন্য, প্রতিবেশীকে করত রাজ্যে পরিণত করার জন্য তারা তাদের যে মিলিটারি পাওয়ার সেটাকে আরো বেশি শক্তিশালী করে, তাদের যে সামরিক সরঞ্জাম আছে সেগুলো আরো বেশি সুসজ্জিত করে। এতে করে যে নিরস্ত্রীকরণের যে বিষয়টা, সেটা গৌণ হয়ে যায়, নিরস্ত্রীকরণ আসলে সম্ভব হয়। যেমন আমরা যদি ব্যালেন্স অফ পাওয়ারের দিকে যাই, আমাদের প্রতিবেশী দেশ ভারত যখন প্রচুর অস্ত্র শস্ত্রের দিকে অস্ত্রীকরণ হয়, অস্ত্র ডেভেলপমেন্ট হয়, তখন প্রতিবেশী ভারত, পাকিস্তান শত্রুভাবাপন্ন রাষ্ট্র হওয়ার কারণে তাদের ইকোনমিক সলভেন্সি না থাকার পরেও তারা রাশিয়ার, চায়নার কাছ থেকে বা আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনে। কেন? ব্যালেন্স অফ পাওয়ারের জন্য। অর্থাৎ পাকিস্তান মনে করে যদি ভারত উইপন ডিস্ট্রাকশন, ম্যান ডিস্ট্রাকশন উইপনের দিকে যায়, মরণ বিধ্বংসী অস্ত্র প্রচুর পরিমাণে সজ্জিতকরণ হয়, তাহলে পাকিস্তানের সার্বভৌমত্ব যে কোনো সময় লঙ্ঘিত হতে পারে, তা সার্বভৌমত্ব বিঘ্নিত হতে পারে। সেজন্য পাকিস্তানও তাদের মিলিটারি বলি বা তাদের সামরিক সরঞ্জাম বলি, সেগুলো আস্তে আস্তে মজুদ বাড়াতে থাকে। তো এই রিজনাল ডমিনেন্সির কারণে নিরস্ত্রীকরণ আসলে হচ্ছে না। এটা আরো অনেক উদাহরণ দেওয়া যায়। মধ্যপ্রাচ্যের মধ্যে সৌদি আরব যখন আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনে, ঠিক সৌদি আরবের প্রতিপক্ষ তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য বা তাদের আধিপত্য টিকিয়ে রাখার জন্য মধ্যপ্রাচ্যে ইরান, পাশাপাশি রাশিয়ার কাছ থেকে
বা ফ্রান্সের কাছ থেকে বা পৃথিবীর চায়নার কাছ থেকে তারাও অস্ত্র কিনে। কেন? ব্যালেন্স অফ পাওয়ারে তাদের আধিপত্য যেন টিকে থাকে সেজন্য। আমরা দেখছি অনেকগুলো অস্ত্র এখানে ফিনান্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল কনসিডারেশন, নিরস্ত্রীকরণের পথে আরেকটি বড় বাধা হচ্ছে অস্ত্রের ব্যবসা। অস্ত্রের সাথে অনেক টাকা পয়সা জড়িত, ডলার জড়িত, বৈশ্বিক ইকোনমি জড়িত, যার কারণে নিরস্ত্রীকরণ সম্ভব হচ্ছে। একটু ব্যাখ্যায় গেলে হয়তো তোমরা সহজে বুঝতে পারবে। রাশিয়া তাদের অর্থনীতির বিশাল একটা অংশ, তাদের যে বৈদেশিক আয় বা রপ্তানির আয়ের একটা বিশাল অংশ অর্জন করে অস্ত্র বিক্রি করে। একইভাবে আমেরিকার তাদের অস্ত্র বিক্রি করে, তারাও একটা বিশাল বৈদেশিক আয় অর্জন করে। চায়না, এই সমস্ত রাষ্ট্রগুলো যারা পশ্চিমা যে শক্তিশালী রাষ্ট্রগুলো আছে সামরিক দিক থেকে, টেকনোলজির দিক থেকে, তারা যদি অস্ত্র বিক্রি করতে না পারে তাহলে তাদের আয়ের একটা বিশাল অংশ থেকে তারা বঞ্চিত হবে। সেজন্য তারা কখনো চায় না বিশ্বে একটি সফল নিরস্ত্রীকরণ হোক, সারা বিশ্বের মধ্যে অস্ত্রের যে ঝঞ্ঝনানি সেটা কমুক, সেটা কখনো প্রত্যাশা করে না। তারা মুখে বললেও বাস্তবে সেই অস্ত্রের প্রত্যাশা, তারা অস্ত্র হ্রাসের যে প্রত্যাশা সেটা আদৌ তারা করে না, যার কারণে সফল নিরস্ত্রীকরণ যেটা সেটা সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীরা আমরা দেখছি যে রাইজিং আনএমপ্লয়মেন্ট, বেকার সমস্যার কারণেও নিরস্ত্রীকরণ হচ্ছে না। এটাও বেকার সমস্যা একটা নিরস্ত্রীকরণের পথে বড় অন্তরায়। আমরা দেখছি একটা চেয়ার নিয়ে দুই গ্রুপের মধ্যে টানাটানি হচ্ছে, অর্থাৎ চেয়ারটাকে দখল করার জন্য উভয় দিক থেকে একটা প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে, উভয় দিক থেকেই একটা হুড়াহুড়ি আসছে। চেয়ার দখলের যে প্রতিযোগিতা সেটা আমরা দেখছি। এর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি যে যদি নিরস্ত্রীকরণ হয় তাহলে পৃথিবীতে যে সমস্ত অস্ত্র কোম্পানিগুলো আছে সে অস্ত্র কোম্পানিগুলোতে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা তাদের কর্মচ্যুত হবেন, তাদের চাকরিচ্যুত হবেন, তারা বেকার হয়ে যাবেন। হ্যাঁ, তো যার কারণে একটা বিশাল উন্নত রাষ্ট্রের বিশাল জনগোষ্ঠী যারা টেকনোলজি দিক থেকে খুবই সাউন্ড, প্রযুক্তিগত দিক থেকে যারা খুবই দক্ষ, তারা এই সামরিক খাতে তাদের কি বলে এফোর্ট যেটা সেটা ব্যয় করে। কারণ কোনো কারণে যদি সারা বিশ্বে অস্ত্র হ্রাস হয়, নিরস্ত্রীকরণের দিকে যায় বা একটা লিমিটেশন চলে আসে পর্যন্ত অস্ত্র একটা রাষ্ট্র রাখতে পারবে, তখন আলটিমেটলি ওই রাষ্ট্রগুলোতে বিশাল বেকারত্ব সৃষ্টি হয়ে যাবে। যেমন আমেরিকান যে লকহিড কোম্পানি আছে, ওই কোম্পানি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র কোম্পানি। বর্তমান বিশ্বে F-35, F-16 বা F-22 এই সমস্ত যে রাফটার বিমানগুলো আছে, এই বিমানগুলো ফাইটার জেটগুলো তারাই তৈরি করেছে। এখন কোনো কারণে যদি এই অস্ত্রের সীমিতকরণ হয় বা নিরস্ত্রীকরণের দিকে যায়, তাহলে আলটিমেটলি লকহিড বা উন্নত যে সমস্ত কোম্পানিগুলো আছে অস্ত্র তৈরি করে যে কোম্পানিগুলো, তাদের প্রচুর কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করতে হবে। তো এই যে বেকারত্বের একটা প্রেশার বা বেকারত্বের একটা যে সম্ভাবনা রয়েছে, সেটা কারণেও নিরস্ত্রীকরণ, সফল যে নিরস্ত্রীকরণ আমরা বলছি সেই নিরস্ত্রীকরণ আদৌ হচ্ছে না। শিক্ষার্থীরা আমরা দেখছি এখানে একটা খুব সুন্দর কথা আছে, তোমরা খেয়াল করতে পারো। ট্রাস্টের বিষয়টা, আস্থার বিষয়টা, বিশ্বাসের জায়গাটা আমরা তৈরি করতে পারিনি বৈশ্বিকভাবে, যার কারণে নিরস্ত্রীকরণ হচ্ছে না বা নিরস্ত্রীকরণের পথে এটা একটা বিশাল বাধা। এখানে একটা সুন্দর বাক্য আছে, takes years to build, second to break and forever to repair. বিশ্বাসটা এমন একটা বিষয়, অনেক দীর্ঘদিন সময় নিয়ে বিশ্বাস তৈরি হয়, এক মুহূর্তের মধ্যে বিশ্বাস ভেঙে যায়, সেই বিশ্বাস ভেঙে যাওয়া আস্থা আর কখনো জোড়া লাগে না, রিপেয়ার করা যায় না। ঠিক তেমনি ভাবে নিরস্ত্রীকরণের পথে একটা আস্থার সংকট রয়েছে। যেমন একটা
রাষ্ট্র নিরস্ত্রীকরণের দিকে গেল, কিন্তু তার প্রতিবেশী রাষ্ট্রগুলো অস্ত্র সমৃদ্ধকরণ করলো, অস্ত্র বাড়ালো, তখন আলটিমেটলি যে রাষ্ট্রটা নিরস্ত্রীকরণের দিকে এগোচ্ছে তার দেশের সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে পড়ে যায়। এখন পৃথিবীতে যে রাষ্ট্রগুলো অস্ত্র প্রতিযোগিতায় মত্ত রয়েছে তাদের একটাই কথা যে আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য আমরা অস্ত্র মজুত করছি বা অস্ত্র তৈরি করছি। তো এখন বৈশ্বিকভাবে গ্লোবালি যদি এমন কোনো বিষয় বা এমন কোনো আইন আমরা তৈরি করতে পারতাম যে আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল, যে আইনের সঠিক অনুশাসন থাকবে, সঠিক প্রয়োগ থাকবে, এবং আইনের ব্যত্যয় হলে ওই রাষ্ট্রকে জাতিসংঘের গণ্ডির মধ্যে থেকে তাকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, যে সে মূল স্ট্রিম থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে, এরকম কোনো আইন যদি আমরা সার্বজনীন যদি কোনো ল তৈরি করতে পারতাম বা আস্থা যদি আমরা তৈরি করতে পারতাম তাহলে নিরস্ত্রীকরণ সম্ভব। যেমন রাশিয়া এবং আমেরিকার মধ্যে স্নায়ুযুদ্ধ সময় থেকে 1947-এর পর থেকে 1991 পর্যন্ত, ইভেন 2000 সাল পর্যন্ত, সাম্প্রতিক সময়গুলোতে অনেকগুলো অস্ত্র হ্রাসের বিষয়ে বা নিরস্ত্রীকরণের বিষয়ে অনেকগুলো চুক্তি হয়েছে, স্টার্ট ওয়ান, বিএম, অনেকগুলো চুক্তি হয়েছে, কিন্তু সেই চুক্তি ওই কাজী সাহেবের গরুর মতো কিতাবে আছে কিন্তু গোয়ালে নাই। বাস্তবেই চুক্তির কোনো প্রতিফলন বিশ্ববাসী দেখে নেই, শুধু রেজুলেশন হয়েছে বা কন্ট্রাক্ট হয়েছে, চুক্তি হয়েছে, বাস্তবে সেগুলো কোনো প্রতিফলন হয়নি। আমেরিকাও অস্ত্র হ্রাস করে নাই, রাশিয়াও অস্ত্র হ্রাস করে নাই। হ্যাঁ, চুক্তি করেছে, বিশ্ববাসীকে দেখিয়েছে চুক্তি করে, কিন্তু বাস্তবে অস্ত্র হ্রাস হয়নি। কেন? আমেরিকা মনে করছে রাশিয়া, আমি অস্ত্র যদি হ্রাস করি, আমার পরমাণুস্ত্র যদি আমি কমিয়ে নেই, এগুলো যদি ধ্বংস করে দিই, রাশিয়া তার কমাবে না, বা রাশিয়া কমালেও সেটা তো আমরা দেখছি না। এই যে আস্থার জায়গা অভাবটা, আস্থার অভাবের কারণে এই নিরস্ত্রীকরণ বা সফল যে নিরস্ত্রীকরণ সেটা আমরা পাচ্ছি না, বা বিশ্ববাসী সেটা অ্যাভেল করতে পারছে না। যে ল্যাক অফ মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স, পারস্পরিক আস্থা অভাবের কারণেই, আস্থার অভাবের কারণেই নিরস্ত্রীকরণটা হচ্ছে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখছি এখানে অনেকগুলো মানুষ, এটা হয়তো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কোনো সামিট হবে, আমরা দেখছি মানুষগুলো গুচ্ছভাবে সবাই একটা প্ল্যাটফর্মে গিয়ে কথা বলছে না, বিচ্ছিন্নভাবে আলাদা আলাদাভাবে কথা বলছে। এর মাধ্যমে আমরা কি বলছি, কি বুঝছি? এর মাধ্যমে তোমরা বুঝতে পারছো যে আমরা আন্তর্জাতিক যে ইস্যুগুলো আছে, আন্তর্জাতিক রাজনীতির যে সমস্ত সমস্যাগুলো আছে, সেই সমস্ত সমস্যাগুলোকে সঠিকভাবে চিহ্নিত করে সবাই একই মেন্টালিটি নিয়ে, একই প্ল্যাটফর্মে নিয়ে, একই সদিচ্ছা এবং আন্তরিকতা নিয়ে এগুলো সমস্যাগুলো সলভ করতে আমরা চাচ্ছি না। আমরা গুচ্ছভাবে বিচ্ছিন্নভাবে সমস্যা নিয়ে কথা বলছি, সার্বিক সমস্যা নিয়ে আমরা কথা বলছি না। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতিতে যে সমস্ত রাষ্ট্রগুলো শক্তিশালী, যাদের যাদের প্রভাবে বিশ্ব রাজনীতি প্রভাবিত হয়, যাদের ডাইমেনশন রয়েছে, ডমিনেশন রয়েছে, হিজেমনি রয়েছে, ওই সমস্ত রাষ্ট্রগুলো একই খাতারে এসে সঠিক সমস্যার চিহ্নিত করে সমাধানের দিকে এগোচ্ছে না। যেমন ফিলিস্তিনের ইস্যুতে আমেরিকা এক প্ল্যাটফর্ম থেকে কথা বললে, রাশিয়া অন্য প্ল্যাটফর্ম থেকে কথা বলে, চায়না অন্য প্ল্যাটফর্ম থেকে কথা বলে, ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ব্রিটেন, ফ্রান্স তারা এক ধরনের কথা বলে, যার কারণে ফিলিস্তিন সমস্যাটার সঠিক সমাধান হচ্ছে না। একইভাবে ভারত পাকিস্তানের কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করলেও একই আলোচনা। অর্থাৎ বৈশ্বিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোতে আমরা একটা প্ল্যাটফর্মে গিয়ে, একটা জায়গায় এসে সবার একটা একটা সঠিক সঠিক দিক নির্দেশনার আলোকে আমরা সমস্যাগুলো চিহ্নিত করি না এবং সমাধানের দিকে এগিয়ে যাচ্ছি না, যার কারণে সফল যে নিরস্ত্রীকরণ, সেই নিরস্ত্রীকরণটা আমরা পাচ্ছি না। এখানে আমরা দেখছি
একজন একটা ট্যাবের মধ্যে ডুবে মরছে, আরেকজন তালি দিচ্ছে, বাহবা দিচ্ছে। আমাদের বিশ্ব রাজনীতি ঠিক একই রকম। আমরা প্রতিবেশী রাষ্ট্রকে বা কোনো রাষ্ট্রকে যত বেশি খাদের মধ্যে রাখতে পারি, যত বেশি ট্র্যাফের মধ্যে রাখতে পারি, ফাঁদের মধ্যে রাখতে পারি, আমরা মনে করি যে আমাদের ডিপ্লোমেসি, আমাদের ট্রিকারি যে বিষয়গুলো আছে সেগুলোতে আমরা এগিয়ে আছি। হ্যাঁ, তো যার কারণে আমরা গ্লোবালি একটা প্ল্যাটফর্মে এসে আন্তরিকভাবে সমস্যার সমাধানের দিকে এগোচ্ছি না। আমরা দেখছি যে ল্যাক অফ সিম্পাথি অ্যামাংস দি বিগ স্টেট, যে রাষ্ট্রগুলো বড় রাষ্ট্র আছে, যাদের সঙ্গে স্থায়ী পরিষদের সদস্য আছে, এছাড়া অন্য অন্য যে বড় রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোর মধ্যে এবং ওই রাষ্ট্রগুলোর প্রতিবেশীদের মধ্যেও আমরা বন্ধুত্ব ভাবাপন্ন বা ভ্রাতৃত্ব সুলভ আচরণ দেখছি না। নিরস্ত্রীকরণের পথে বা যে জাতি এবং আন্তর্জাতিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের পথে আমরা আন্তরাষ্ট্রীয় যে আন্তরিকতা বা আন্তরাষ্ট্রীয় নেতৃবৃন্দের মধ্যে যে আন্তরিকতা, সেই আন্তরিকতার অভাব দেখছি। আমরা মুখে যে সমস্ত রাষ্ট্রগুলোর নেতৃবৃন্দ বিশ্বকে প্রভাবিত করে, তারা মুখে বড় বড় কথা বললেও বাস্তবে তাদের মধ্যে আন্তরিকতার যথেষ্ট ঘাটতি রয়েছে, যার কারণে সঠিক যে নিরস্ত্রীকরণ সেটা হচ্ছে না। প্রিয় শিক্ষার্থীরা, এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। এটার সাথে আমাদের এই ভারতীয় উপমহাদেশের রাষ্ট্রগুলো কম বেশি আমরা এটার সাথে পরিচিত সবাই। তোমরা একটু খেয়াল করো, দেখবে আমরা দেখছি মাঝখানে একজন টুপিওয়ালা ভদ্রলোক উনি আছেন এবং ওনার শরীর থেকে বিভিন্ন জায়গায় অনেকগুলো হাত, সাপের ন্যায় অনেকগুলো হাত বের হয়ে বিভিন্ন জায়গায় তারা দখল করে নিয়েছে। এই ইমেজের মাধ্যমে আমি দেখিয়েছি যে এই ভদ্রলোক একজন ব্রিটিশ বংশোদ্ভূত নাগরিক। উনি ব্রিটিশরা, প্রতীকী অর্থে আমি বুঝিয়েছি, ব্রিটিশরা কানাডা, ইন্ডিয়া, ইজিপ্ট এবং পৃথিবীর অনেকগুলো রাষ্ট্র, বিভিন্ন মহাদেশের অনেকগুলো রাষ্ট্রকে তারা উপনিবেশে পরিণত করেছিল। আমরা জানি আমাদের ভারতীয় উপমহাদেশে প্রায় 190 বছর ব্রিটিশ শাসন শোষণ ছিল। কানাডা ব্রিটিশ শোষণের মধ্যে ছিল, মিশর ছিল ব্রিটিশ শোষণের মধ্যে। এরকম বিশ্বের অনেকগুলো মহাদেশের অনেকগুলো রাষ্ট্র যেগুলো দীর্ঘদিন ধরে, প্রায় কমনওয়েলথভুক্ত যে রাষ্ট্রগুলো আছে 53টি রাষ্ট্র, সবগুলোই রাষ্ট্র ব্রিটিশদের এক সময় উপনিবেশ ছিল। তো এই ব্রিটিশ উপনিবেশিক মন মানসিকতার কারণে নিরস্ত্রীকরণটা সঠিকভাবে হচ্ছে না। এটার ব্যাখ্যাটা এরকম দাঁড়ায় যে উপনিবেশ এখন হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর উপনিবেশ আর নাই, কিন্তু নব্য উপনিবেশ আসছে, নতুন রূপ নিয়ে আসছে উপনিবেশ। সেই নব্য উপনিবেশটা হচ্ছে সাম্রাজ্যবাদ। আমরা একটু খেয়াল করলে বুঝবো, এই সাম্রাজ্যবাদের মাধ্যমে এখন উন্নত রাষ্ট্রগুলো, যে ইউরোপের বা আমেরিকা যে রাষ্ট্রগুলো পুঁজিতে, প্রযুক্তিতে, অর্থনীতিতে উন্নত, ওই রাষ্ট্রগুলো এখন অন্যের ভূখণ্ড দখলের দিকে মনোনিবেশ না করে বাজার দখলের দিকে যাচ্ছে। এখন আমাদের বাংলাদেশে 15 কোটি মানুষ আছে, ভারতে 100 কোটি মানুষ, 120 কোটি মানুষ আছে। এই 100 কোটি মানুষের ভূখণ্ড দখল করার চেয়ে 100 কোটি মানুষের বাজার যদি দখল করা যায়, তাহলে এটাই সবচেয়ে বেশি তাদের জন্য লাভ। যার কারণে তারা নব্য উপনিবেশবাদের মাধ্যমে সাম্রাজ্যবাদ বিস্তার করছে। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের যে বাজারগুলো আছে, বিভিন্ন রাষ্ট্রের যে অভ্যন্তরীণ রাজনীতি, তারপর অর্থনৈতিক যে পলিসি আছে, যে অভ্যন্তরীণ যে সমস্ত রাষ্ট্রীয় পলিসিগুলো আছে, সেই সমস্ত পলিসিতে তারা বিভিন্ন ধরনের উপদেশ দিয়ে থাকেন, বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকেন। হ্যাঁ, এবং ওই রাষ্ট্রগুলোকে বিভিন্নভাবে রাজনৈতিক অভ্যুত্থানের ক্ষেত্রে তারা সহযোগিতা করে থাকেন। তো এই নব্য পরিবেশবাদী চিন্তার কারণে, সাম্রাজ্যবাদী চিন্তার কারণে নতুন করে সুন্দরভাবে অস্ত্র হ্রাসকরণ বা অস্ত্র সীমিতকরণের যে বিষয়টা, সেটা আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না?
ইউরোপের বা আমেরিকার উন্নত রাষ্ট্রগুলো কখনো চায় না তৃতীয় বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্র বা উন্নত রাষ্ট্রে অস্ত্রশস্ত্রে বলীয়ান হোক, তারা সামরিক দিক থেকে এগিয়ে যাক, সেটা তারা কখনো আশা করে না। যার কারণে যদি সঠিক নিরস্ত্রীকরণ হয়, তাহলে ওই রাষ্ট্রগুলোর নিরস্ত্রীকরণের দিকে যেতে হবে। আর নিরস্ত্রীকরণ যখন হবে, তখন বিশ্বে তাদের যে প্রভাব সেটা আর থাকবে না। বৈশ্বিকভাবে তাদের যে ডমিনেন্স সেটা কমে যাবে। সেজন্য নব্য পরিবেশবাদী চিন্তা পোষণকারী যে রাষ্ট্রগুলো আছে, ইউরোপ এবং আমেরিকা, তারা কখনো আশা করে না যে গরিব রাষ্ট্রগুলো বা পৃথিবীতে নতুন করে নিরস্ত্রীকরণ হোক, সফল নিরস্ত্রীকরণ হোক। এটা একটা নিরস্ত্রীকরণের পথে বিশাল অন্তরায় বা বাধা। শিক্ষার্থীরা, আমরা দেখছি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট মিস্টার বুশ এবং পুতিন, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ওনারা একটা রেজুলেশনে বা চুক্তিতে যাচ্ছেন, ইফেক্টিভনেস অফ কন্ট্রাক্ট। বিশ্বে অনেকগুলো চুক্তি হয়েছে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখবো অনেকগুলো চুক্তি হয়েছে বৈশ্বিকভাবে। ওই চুক্তিগুলোর কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন আছে। আমেরিকা এবং রাশিয়ার মধ্যে অনেকগুলো চুক্তি হয়েছে, আমি একটু আগেই বলেছি, কিন্তু সেই চুক্তির কার্যকারিতা যেটা, সেটা সঠিক চুক্তির যে কার্যকারিতা সেটা আমরা দেখছি না। আইবিএম, স্টার্ট, এই সমস্ত যে চুক্তি হয়েছে, এই চুক্তি আদৌ ফলপ্রসূ কোনো চুক্তি হয় নাই, বা এটাগুলো কার্যকারিতা আমরা দেখি। ভারত পাকিস্তানের মধ্যেও সামরিক ইস্যুতে নিরস্ত্রীকরণের বিষয়ে অনেকগুলো চুক্তি হয়েছে, সেগুলোর প্রয়োগ নাই। তাহলে এই যে গ্লোবালি অনেকগুলো চুক্তি হচ্ছে নিরস্ত্রীকরণ ইস্যুতে, বস্ত্র হ্রাসকরণের বিষয়ে, কিন্তু সেগুলোর সঠিক যে প্রয়োগ, সে প্রয়োগ না থাকার কারণে দেখা যাচ্ছে নিরস্ত্রীকরণ হচ্ছে না। সফল যে নিরস্ত্রীকরণ, সে নিরস্ত্রীকরণ হচ্ছে না। সাম্প্রতিককালে আমেরিকা এবং উত্তর কোরিয়ার মধ্যেও, সিঙ্গাপুরে আমেরিকার প্রেসিডেন্ট এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের মধ্যে অনেক নিরস্ত্রীকরণ ইস্যুতে অনেকগুলো রেজুলেশন হয়েছে, কিন্তু ওই রেজুলেশনগুলো ওই কিতাবের মধ্যেই আছে। বাস্তবে সেগুলো আমরা দেখছি না। উত্তর কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্র, তাদের যে সামরিক সরঞ্জাম, সেগুলো বাড়িয়ে যাচ্ছে। আদৌ সেগুলো কমানোর বিষয়ে বা নিরস্ত্রীকরণের বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। একইভাবে আমরা যদি দেখি ভারত পাকিস্তানের মধ্যে যে অস্ত্র প্রতিযোগিতা, সেই অস্ত্র প্রতিযোগিতার ও বৈশ্বিকভাবে তাদেরকে অনেকভাবে নিবৃত করা হলো, ঠিকই তারা অস্ত্রীকরণের দিকে, অস্ত্র মজুদের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছো, বোঝাই যাচ্ছে যে চুক্তির যে কার্যকারিতার বিষয়টা, সেটা না থাকার কারণে, সঠিক প্রয়োগ না থাকার কারণে নিরস্ত্রীকরণ, সফল নিরস্ত্রীকরণ আমরা পাচ্ছি না। মডার্ন টেকনোলজি নিরস্ত্রীকরণের পথে একটা বিশাল অন্তরায়। কেন অন্তরায়, এটা একটু খেয়াল করো। এই ইমেজটা হচ্ছে একটা ড্রোনের ইমেজ। আমরা দেখছি এটা একটা বর্তমান মিলিটারি ইকুইপমেন্টের মধ্যে সবচেয়ে বহুল প্রচলিত এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বৈশ্বিকভাবে সবচেয়ে বেশি আলোচিত একটা অস্ত্র হচ্ছে ড্রোন। সাম্প্রতিককালে এটা খুবই সারা জায়গা নিয়ে একটা অস্ত্র। এই ড্রোনটা নিয়ে আমি প্রতীক অর্থে বুঝিয়েছি এটা মডার্ন টেকনোলজির একটা বিশাল অংশ। সেজন্য মডার্ন টেকনোলজি সফল নিরস্ত্রীকরণের পথে একটা বাধা। কেন বাধা? যে সমস্ত রাষ্ট্রগুলো, গুটি কয়েক রাষ্ট্র আছে যে রাষ্ট্রগুলো ড্রোন প্রযুক্তিতে এগিয়ে গিয়েছে বা আধুনিক মিলিটারি ইকুইপমেন্টে তারা এগিয়েছে, আর অপর রাষ্ট্র পিছিয়ে আছে। বা আমরা যদি বলি যে আমেরিকা, রাশিয়া, চায়না, ইরান, এই রাষ্ট্রগুলো ড্রোন প্রযুক্তিতে এগিয়ে আছে। তো এখন বা আধুনিক মিলিটারি যে সমস্ত ইকুইপমেন্ট গুলো আছে, সেগুলো তৈরিতে এগিয়ে আছে, কিন্তু অপর রাষ্ট্র, পৃথিবীতে অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্রগুলো তো ড্রোন প্রযুক্তি অ্যাভেল করার প্রতিযোগিতার মতো আছে। এই যে মডার্ন টেকনোলজি, এখন মিলিটারি যে ইকুইপমেন্ট গুলো আছে, সামরিক যে সমস্ত সরঞ্জাম গুলো আছে, সেই সরঞ্জাম গুলো সময়ের সাথে, যুগের সাথে
প্রযুক্তিকে সাথে করে দিন দিন এগিয়ে যাচ্ছে। ফলশ্রুতিতে আমরা বুঝতেই পারছি না, বা কোনো রাষ্ট্র অ্যাজিউম করতে পারে না, মনে করতে পারে না যে আমাদের দেশের যে সমস্ত প্রযুক্তিগুলো আছে, মিলিটারি যে সমস্ত ইকুইপমেন্টগুলো আছে, সেগুলো গ্লোবালি কতটা আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে কার্যকরী বা উপযোগী। তো এই সমস্ত ভীতি থেকে নিরস্ত্রীকরণ হচ্ছে না। অর্থাৎ প্রত্যেক রাষ্ট্রের মধ্যেই একটা ভয় আছে যে আমাদের দেশে যে মিলিটারি সামরিক যে প্রযুক্তি আছে সেগুলো গ্লোবালি চিন্তা করলে আমরা পিছিয়ে আছি। সবাই তার সর্বোচ্চটাই তৈরি করার জন্য, আধুনিক প্রযুক্তি অ্যাভেল করার জন্য, আধুনিক সরঞ্জাম তৈরি করার জন্য প্রতিযোগিতায় মত্ত আছে। এই সমস্ত প্রতিযোগিতার কারণে এই সফল নিরস্ত্রীকরণটা আমরা পাচ্ছি না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখছি এখানে এই ইমেজের মধ্যে অনেকগুলো হাত এক জায়গায় চলে আসছে। এর মাধ্যমে আমি বুঝিয়েছি যে পারস্পরিক যে সম্পর্ক, পারস্পরিক যে আস্থার জায়গা, সেটা এই পারস্পরিক আস্থার জায়গাটাই দেখলে ইউনিভার্সাল ল, ল্যাক অফ ইউনিভার্সাল ল, অর্থাৎ এমন আইন তৈরি করা উচিত ছিল যে আইনের মাধ্যমে একটা প্যারামিটার থাকবে, যে একটা মাত্রা থাকবে, পৃথিবীতে কোন রাষ্ট্রে কি পরিমাণ অস্ত্র থাকবে এবং বৈশ্বিকভাবে কতটুক অস্ত্র মজুদ করতে পারবে একটা রাষ্ট্র, সেটার একটা প্যারামিটার থাকা উচিত ছিল। কিন্তু আমাদের বিশ্বের যে সমস্ত ডিসিশন মেকার আছে, যে সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক আছেন, তারা চান না যে এমন কোন আইন হোক যে আইনের মাধ্যমে একটা সার্বজনীন অস্ত্র হ্রাস করার যে প্রক্রিয়া সেটা কার্যকর করা যাবে। কেন চায় না? এই ইউনিভার্সাল লটা যদি হয়, অস্ত্র নিরস্ত্রীকরণের পথে বা অস্ত্র হ্রাস করার ক্ষেত্রে যদি ইউনিভার্সাল ল থাকে, তাহলে আলটিমেটলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যে রাষ্ট্রগুলো অস্ত্র মজুত করে, অস্ত্র তৈরি করে এবং অস্ত্র ব্যবসার সাথে জড়িত। তো অস্ত্র মজুত, অস্ত্র তৈরি বা অস্ত্র ব্যবসার সাথে জড়িত যারা, তারাই বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। তারা তো এমন কোন আইন তৈরি করবে না স্বাভাবিকভাবে যে আইনটা তাদের স্বার্থের প্রতিকূলে যাবে, তাদের স্বার্থ লঙ্ঘিত হবে, এমন কোন আইন তারা তৈরি করবে না। তো ওই আইনের অভাবে, সঠিক আইন নাই, সার্বজনীন আইন নাই, সবার জন্য প্রযোজ্য এমন কোন আইন আমরা তৈরি করতে পারি নাই বলেই আমরা সঠিক নিরস্ত্রীকরণটা বা সফল যে নিরস্ত্রীকরণ সেটা আমরা পাচ্ছি না, বিশ্ববাসী দেখছে না। তারপরে এখানে দেখো শিক্ষার্থীরা, অনেকগুলো অস্ত্র আমরা খেয়াল করলে দেখবো, একেবারে তরবারি থেকে শুরু করে রকেট লঞ্চার পর্যন্ত, রেভলভার পর্যন্ত, গ্রেনেড পর্যন্ত বিভিন্ন ধরনের আছে, অস্ত্র আছে। এর মাধ্যমে বুঝিয়েছি যে বোঝাই যাচ্ছে সময়ের সাথে সাথে, যুগের সাথে সাথে অস্ত্রের যে ব্যবহার সেটারও পরিবর্তন আসছে। একটা সময় মানুষ তরবারি ব্যবহার করতো, তারপরে আরো বন্দুক ব্যবহার করেছে, এখন আরো উন্নত অস্ত্র ব্যবহার করে, তারপর এখন রকেট লঞ্চার ব্যবহার করে, পরমাণু ব্যবহার। এই যে যুগের সাথে সাথে, সময়ের সাথে সাথে অস্ত্রের মডার্নাইজেশনটা, অস্ত্রের আধুনিকীকরণটা, এই আধুনিকীকরণের কারণে নিরস্ত্রীকরণটা আমরা পাচ্ছি না। নিরস্ত্রীকরণ, সফল নিরস্ত্রীকরণের পথে এই বিভিন্ন ধরনের অস্ত্র একটা বিশাল বাধা। যেমন কোন অস্ত্র, কোন দেশ যদি এমন একটা অস্ত্র এক্সিবিশন করলো, যেমন ইরানে এখন সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহড়া চলছে, সামরিক মহড়া। এখন ওই সামরিক মহড়ার মধ্যে এমন একটা অস্ত্র ইরান ব্যবহার করলো যে অস্ত্রটা আমেরিকার নাই, অথবা রাশিয়ার নাই, অথবা চায়নার নাই। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে এই সমস্ত রাষ্ট্রগুলো, বা সৌদি আরব তার প্রতিবেশী রাষ্ট্র, শত্রু রাষ্ট্র, সেই সৌদি আরব চাইবে ইরানের যে অস্ত্র তার চেয়ে ভালো অস্ত্র তারা তৈরি করার জন্য বা কেনার জন্য। এই যে একটা প্রতিযোগিতা, বৈশ্বিকভাবে আমি আমার প্রতিবেশীর চেয়ে ভালো অস্ত্র কেনা, বা আমি সবচেয়ে ভালো অস্ত্র আমার মজুদ থাকবে, এই টেন্ডেন্সির কারণে গ্লোবালি আমরা সফল নিরস্ত্রীকরণ করতে পারছি না। শিক্ষার্থীরা, আমরা দেখছি এখানে একজন ভদ্রলোক
একেবারে পাহাড়ের চূড়ায় উঠেছেন, চূড়ায় উঠে উনি দাঁড়িয়ে আছেন। এখন চূড়ায় অন্য যারা উঠতে চাচ্ছেন তাদেরকে উনি লাথি দিয়ে ফেলে দিচ্ছেন। অর্থাৎ উনি একটা চূড়ান্ত জায়গায় তার একটা যে গোল, যে একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্য উনি পৌঁছে গেছেন। ওই জায়গায় যে যাচ্ছে তাকেই উনি ফেলে দিচ্ছেন বা তাকে উনি সরিয়ে দিচ্ছেন। তাহলে দেখা যাক কি দেখি আমরা এরপরে। এই যে হিজোমনি, তার আধিপত্যের কারণে সফল নিরস্ত্রীকরণ হচ্ছে না। এই হেজেমনির কারণে সফল নিরস্ত্রীকরণ হচ্ছে না। আমরা যদি একটু চিন্তা করলে আমরা বুঝতেই পারবো যে এই ইমেজের মধ্যে, ইমেজের মাধ্যমে অনেক কিছু প্রকাশিত হয়, অনেক কিছুই বোঝা যায়। যে যেমন বিশ্বে যে সমস্ত রাষ্ট্রগুলো পরমাণুস্ত্রের অধিকারী হয়েছে, যে সমস্ত রাষ্ট্রগুলোর পরমাণুস্ত্র আছে, তারা একটা চুক্তি করেছিল, সিটিবিটি চুক্তি। ওই চুক্তির আওতায় তারা বলেছিল পৃথিবীতে আর কোনো নতুন করে পরমাণুস্ত্র কেউ অর্জন করতে পারবে না বা পরমাণুস্ত্র কেউ তৈরি করতে পারবে না। কেন? এখন প্রশ্ন থাকতে পারে, কেন পারবে না? তোমার থাকলে আমার কেন থাকবে না? এই ইস্যুতে কেউ কথা বলতে পারবে না। হ্যাঁ, বলা হয়েছে নতুন করে আর কোনো রাষ্ট্র পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না, এবং যে পরমাণুস্ত্র তৈরি করতে চাচ্ছে বা ওই প্রযুক্তি যদি কেউ রপ্ত করতে চায়, ওই রাষ্ট্রকে অর্থনৈতিক অবরোধ দেওয়া হচ্ছে, সামরিক অবরোধ দেওয়া হচ্ছে, বৈশ্বিকভাবে তাকে কোণঠাসা করে রাখা হচ্ছে, তাকে এক ঘরে রেখে তার দেশের যে একটা অভ্যুত্থান তৈরি করার চেষ্টা করা হচ্ছে, বা যে সরকার পরমাণুস্ত্র তৈরির জন্য উদ্যোগ নিচ্ছে সেই সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে হটিয়ে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে। এই ছবির মাধ্যমে ঠিক এই ছবিটা অনেকটা এরকম। একটা জায়গায় পরমাণু অস্ত্রধারী রাষ্ট্রগুলো একটা জায়গায় পৌঁছে গেছে, তারা চাচ্ছে না নতুন করে আর কোন অস্ত্র হোক, পরমাণুস্ত্রধারী রাষ্ট্রের তৈরি হোক বা পরমাণুস্ত্র অ্যাভেল করুক। এই প্রক্রিয়াটা চায়। এই মেন্টালিটির কারণে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, সঠিক যে নিরস্ত্রীকরণ, সেই নিরস্ত্রীকরণটা সম্ভব হচ্ছে না। ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট, আমরা ইন্টারন্যাশনাল কনফ্লিক্টের কারণে সফল নিরস্ত্রীকরণ হচ্ছে না, এটা সফল নিরস্ত্রীকরণের পথে একটা বিশাল বাধা। ইন্টারন্যাশনাল কনফ্লিক্টে আমরা যদি একটু খেয়াল করি, আমরা দেখবো আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত পাকিস্তানের মধ্যে একটা কনফ্লিক্ট আছে জন্ম থেকেই। আবার পূর্ব এশিয়ার মধ্যে চায়না, পার্শ্বের রাষ্ট্রগুলোর মধ্যে চায়না এবং জাপানের মধ্যে একটা কনফ্লিক্ট আছে। আবার মধ্যপ্রাচ্যের মধ্যে ইরান এবং সৌদি আরবের মধ্যে আধিপত্য নিয়ে একটা কনফ্লিক্ট আছে। আবার ইউরোপের মধ্যে তুরস্ক এবং গ্রিসের মধ্যে একটা কনফ্লিক্ট আছে। আবার ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে দীর্ঘদিন ধরে একটা কনফ্লিক্ট ছিল, এখন যদিও তারা একটু সমঝোতায় আসতে পেরেছে। আবার আমেরিকার সাথে বিশ্বকে নেতৃত্ব নিয়ে বৈশ্বিক বিষয়গুলোতে, বৈশ্বিক ইস্যুতে রাশিয়ার সাথে, চায়নার সাথে একটা কনফ্লিক্ট আছে। তো যদিও আমরা 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠা করেছি বিশ্ব শান্তির জন্য, কিন্তু কার্যকরী যে বিশ্ব শান্তি সেটা আমরা আদৌ করতে পারিনি। সবাইকে একটা ছাতার নিচে নিয়ে এসে বৈশ্বিক সমস্যাগুলো সমাধান করার যে বিষয়টা, সেটা আমরা জাতিসংঘের মাধ্যমে করতে পারিনি। যার কারণে আমাদের গ্লোবাল যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো আরো বেশি প্রলম্বিত হচ্ছে, বিলম্বিত হচ্ছে, সেগুলো আরো বেশি, সেগুলোর মাধ্যমে বিশ্ববাসী আরো বেশি সাফার করছে। শুধু একটা ফিলিস্তিন ইস্যুতে আমরা দেখছি 1948 থেকে পর্যন্ত ফিলিস্তিন যে সংকট, সেই সংকটের সঠিক সমাধান জাতিসংঘ দিতে পারেনি। একইভাবে এরকম বললে অনেকগুলো সংকট রয়েছে। কাশ্মীর 1947 থেকে বর্তমান পর্যন্ত ভারত পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যুতে অনেকগুলো সমস্যা, যুদ্ধ হয়েছে 3-4টির মধ্যে। এই যে ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট, আন্তর্জাতিক যে সংঘাত, সেই সংঘাতের কারণে সঠিক বা সফল যে নিরস্ত্রীকরণ সেটা আমরা পাচ্ছি না। আমরা রেফারেন্সে চলে আসছি একেবারে শেষ দিকে। তোমাদের কোনো কোয়েরি থাকলে, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে সেগুলো করতে পারবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আহ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আমি কম সময়ের মধ্যে তোমাদেরকে নিরস্ত্রীকরণের মধ্যে একটা জটিল বিষয় বোঝানোর চেষ্টা করেছি, উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি তোমরা এই ক্লাসটা যদি মনোযোগ দিয়ে দেখো এবং আত্মস্থ করো, তাহলে তোমাদের পরীক্ষায় কাজে আসবে এবং বাস্তব জীবনেও সেটা তোমাদের অনেক কাজে আসবে।